আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে একজন আইনজীবীকে এনে আমরা বিভিন্ন তার কাছ থেকে মতামত জেনে নেই এবং আইন সম্পর্কে কিভাবে প্রতিকার এ সম্পর্কেও তিনি মতামত দিয়ে থাকেন। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা তার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে শিশু আইন। অনুষ্ঠানে আজকে পুরো বিষয় নিয়ে আজকে আমার সাথে আছেন অ্যাডভোকেট মৌসুমী, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আপনার কাছ থেকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে শিশু আইন। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে শিশু আইনটি, এটি কবে থেকে প্রচলন এবং এর কার্যকারিতা এবং সংজ্ঞা কতটুকু যদি একটু বলতেন। আচ্ছা, শিশু আইনটি সর্বপ্রথম প্রণয়ন করা হয় 1974 সালে। এরপরে আইনটি বাতিল করা হয়। তারপর 1974 সালে যে আইনটা করা হয়েছিল ওটা বাতিল করে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করার জন্য 2013 সালে 20 জুন আবার নতুন করে প্রণয়ন করা হয়। আচ্ছা, এটা হলো মানে শিশু আইনের যে সংজ্ঞা এবং এর কার্যকারিতা। এখন এটার আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে যে এটার কার্যকারিতা কতটুকু, মানে এটা তো আমাদের সারা বাংলাদেশ ব্যাপী চলতেছে এই আইনটি, সারা বাংলাদেশ। এটার কার্যকারিতা কতটুকু, মানে আইন হিসাবে কতটুকু ভূমিকা রাখছে? আইন হিসাবে ভূমিকা রাখতেছে, ভালোভাবেই ভূমিকা রাখতেছে, যতটুকু প্রয়োজন আর কি। মানে যতটুকু প্রয়োজন প্রয়োগ করা অতটুকু তারা প্রয়োগ করতেছে। আচ্ছা, এর পরের বিষয়ে যে আপনার কাছে যে বিষয়টি হচ্ছে যে যে আমরা তো জানি যে একটা বয়সের যে মানে সময়সীমা, যে বয়সটাকে বলি, সেই বয়সের নিচে যদি তার বয়স হয় সেক্ষেত্রে সে শিশু অপরাধ হিসেবে গণ্য হয়। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা কত বছর থেকে গণ্য হবে যে মানে শিশু অপরাধটা? যেমন আমরা যতটুকু জানি যে 18 বছর বা 19 বছর এরকম হলে হয়তো আমরা শিশু আইন হিসাবে আমরা ধরে নেই না, মানে শিশু আদালতে এটা বিচার হয় না। মানে কত বছর থেকে কত বছর হিসাবে এটা শিশু আইন অপরাধ হিসাবে গণ্য হবে? এটা হচ্ছে আপনার 2013 সালের শিশু আইন অনুযায়ী আপনার সেকশন 4-এ ধারা 4-এ আপনার সর্বোচ্চ 18 বছর বয়স পর্যন্ত শিশু হিসেবে কনসিডার করা হয়। মানে 18 বছর? জি, 18 বছর। আর সর্বনিম্ন যেটা বলছিলাম, হ্যাঁ 18 বছর নিচে, মানে 18 বছর নিচে যেখান থেকে শুরু হবে। হ্যাঁ, আপনার অন্য কোনো আইনে 15, 16 হোয়াটএভার যাই থাকুক না কেন, আপনার শিশু আইনে সর্বোচ্চ 18 বছর পর্যন্ত, মানে 18 বছর নিচে যারা তাদেরকে শিশু হিসেবে কনসিডার করা হবে। মানে এটা হলো ওই হিসাবে তাদেরকে গণ্য করা হবে এবং ওদের ট্রাইব্যুনালও ভিন্ন থাকবে। ভিন্ন, জি। আচ্ছা, এরপরে আপনার কাছে প্রশ্নে যাই যে যেমন অপরাধের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে শিশুরা যেমন চুরির ক্ষেত্রে বলেন, ডাকাতির ক্ষেত্রে বলেন, তারপর যেটাকে বলে মার্ডার, ওই ক্ষেত্রের বিচারগুলো কিভাবে শুরু হবে, মানে ফার্স্ট প্রসিডিং গুলো কি? ফার্স্ট প্রসিডিং হচ্ছে আপনার সিআরপিসি অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু অ্যাপ্লাই করা যাবে, কিন্তু ওই শিশু আপনার মার্ডার, চুরি, ডাকাতি বা যে কোনো অপরাধী করুক না কেন তার বিচার আপনার ওই আপনার নারী শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনাল, সেই আদালতে তাকে বিচার করা হবে। আচ্ছা, আরেকটা কথা বলি যে কোনো শিশু যদি অপরাধ করে, মানে যেটাকে বলি আমরা যে অপরাধের ক্ষেত্রে তো সবার ক্ষেত্রটাই এক, কিন্তু শিশুদের জন্য যেটা বললেন যে আলাদা একটা আইন আছে এবং আলাদা একটা ট্রাইব্যুনাল আছে। এখন আমি প্রথম স্টেজে যেমন কারো দ্বারা যদি ক্ষতি হলো, মানে কোনো সে শিশু বয়সী হলো, কিন্তু আমি কিন্তু জানি না যে তার বয়স কত। আপনি যেটা বললেন যে 18 নিচে হলেই হয়তো শিশু হিসাবে গণ্য হবে। এখন আমি প্রথম মামলাটা কোথায় দায়ের করব? থানাতে করব না আদালতে করব? আপনি প্রথমে থানাতে গিয়ে করতে হবে মামলাটা, মানে এজার এফআইআর হিসাবে আমাকে ফার্স্টে দায়ের করতে হবে। এটার প্রসিডিউরটা একটু যদি বলতেন। প্রসিডিউরটা হচ্ছে আপনার প্রথমে থানায় গিয়ে করতে হবে মামলা, তারপর সেটা পুলিশ আমলে নিবে। নেওয়ার পরে তার বয়সটা আসলে কি 18 বা 18 নিচে, এটা আগে তাকে আইডেন্টিফাই করবে তার জন্ম সনদ দেখে বা অন্য কোনো যদি কোনো সনদ থাকে, এভাবে তাকে মানে বয়সটাকে দেখবে যে 18ই হয়েছে কিনা। যদি 18-র বেশি হয় তাহলে আর মামলা নিবে না পুলিশ। মানে 18-র বেশি হলে হয়তো যে নরমাল যেটা ওই হিসাবে, মানে শিশু আদালতে যে বিচারটা হয় এই আদালতে। মানে আপনি বলতে চাচ্ছেন যে 18-র নিচে হলে শিশু আইনে মামলাটা হবে না, মানে তখন সে নরমালি যে মামলাটা হয় 18-র উপরে হলে, 18-র উপরে হলে মানে 18-র পর্যন্ত মানে শিশু হিসাবে গণ্য হবে, মানে 18-র নিচে হলে। কিন্তু 18 হলে মানে নরমালি যে মামলাগুলো যেভাবে হয়, মানে নরমাল অনুযায়ী যে আদালতে বিচার হওয়ার কথা ওই আদালতে বিচার হবে। আচ্ছা, এটা যখন দেখা গেল যে আমি বলি যে আপনি শিশু যাকে বললেন যে মামলা করা হলো,
ফার্স্টে তো তার নামে হয়তো যে ওয়ারেন্ট বা যেটাকে বলেন যে পরোয়ানা ইস্যু করা হলো, এখন পরোয়ানা বা যেটাই ওয়ারেন্ট বলি ইস্যু করা হলো, তাকে তো নিশ্চয়ই গ্রেপ্তার করবে। আর গ্রেপ্তারের পরবর্তী পদক্ষেপটা কি যদি বলতেন? গ্রেপ্তার করা হবে, তাকে থানায় নিয়ে আসা হবে, তাকে যে প্রবেশন কর্মকর্তা থাকে, এই আইনে কিন্তু প্রবেশন কর্মকর্তা আছে, পুলিশ আছে শিশুদের জন্য। এখন তারা হচ্ছে তার বাবা মাকে জানাবে কেন তাকে মামলাটা করা হয়েছে তার নামে, মানে তাকে ওইটা জানানোর ভিত্তিতে মানে তার ফ্যামিলিকে জানাবে এবং পরবর্তীতে তাকে মানে যেটা যে আমরা নরমালি যেটা বলি যে থানায় যখন তাকে অ্যারেস্ট করা হয় 24 ঘন্টার মধ্যে তো তাকে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়, ওই ক্ষেত্রটাই তো সেম মানে অন্যান্য ক্ষেত্রেও যা ওই ক্ষেত্রে তাকে নিকটস্থ আদালতে নিয়ে যাবে পুলিশ, তাকে নিকটস্থ মানে আদালতে নিয়ে যাবে যদি ঘটনার স্থান অনুযায়ী ঢাকা হলে ঢাকা, ঢাকার বাইরে হলে অন্য ডিস্ট্রিক্ট হলে অন্য ডিস্ট্রিক্টের 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্রেরণ করতে হবে। আচ্ছা, পরবর্তী আপনার কাছে যে প্রশ্নটা থাকবে যে তাকে তো মনে করেন যে গ্রেপ্তার করে আদালতে উঠালো, এখন সে কি রিলিফ পেতে পারে? যে শিশু যে অপরাধটা করছে মানে সে তখন কি পদক্ষেপ নিবে? কারণ অ্যারেস্ট হলে তো একটা জামিনের একটা বিষয় চলে আসে। জামিন এটা অবশ্যই জামিনযোগ্য আইন, জামিনযোগ্য অপরাধ। হ্যাঁ, সেকশন 52-তে বলা আছে জামিন অবশ্যই পাবে, এবং সেকশন 29-এ বলা আছে জামিনযোগ্য হোক অথবা অজামিনযোগ্য হোক সে জামিনে মুক্তি পেতে পারে, জামানত সহ বা জামানত ছাড়া, এই বিধানটি আছে আর কি। মানে তাকে শিশু যদি কোনো অপরাধ করে মানে তার কি কোনো অপরাধ অনুযায়ী জামিন দিবে নাকি? না না না, জামিন এখানে বলাই আছে যে আপনি জামিনযোগ্য অপরাধ হোক আর জামিন অযোগ্য হোক তাকে জামিনে মুক্তি দিতে পারবে। মানে শিশুর ক্ষেত্রে এটা একটা মানে বিশেষভাবে স্পেশাল ভাবে একটা রিলিফ দিয়ে থাকে, মানে যেটা সাধারণ মানুষ যারা মানে 18-র উপরে যারা মানে তারা এই সুবিধাটা পায় না যদি জামিন অযোগ্য হয়। মানে জামিন অযোগ্য হয় তখন তো আর জামিন পাবে না, কিন্তু এই আইনে জামিন যোগ্য হোক অযোগ্য হোক এটা আপনার সেকশন 29-এ বলাই আছে। কিন্তু তার অপরাধের পরিমাণ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও কি সে পাবে? এটা কোর্ট ডিসক্রিপশন মেটার আর কি, কোর্টের ডিসক্রিপশন মেটার। মানে আপনি যেটা বললেন যে তাকে ওই হয়তো যদি না দেয় জামিন তাহলে এটা লিখে দিবে যে কেন দেওয়া হচ্ছে না তাকে জামিন, মানে তাকে একটা লিখিত একটা অর্ডার দিয়ে দিবে যে কেন দেওয়া যাবে না, কোন পারপাসে দেওয়া হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে শিশু আইনে যেটা আপনি আলোচনা করছেন যে শিশুগত আপনি যেটাকে আমি বললাম যে গ্রেপ্তারের যে পরবর্তী যে পদক্ষেপ সে হয়তো একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হয়ে জামিনের প্রার্থনা করবে। এখন সে আরেকটা বিষয় আমি জানি যে আপনি যে বললেন যে এটার মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে হয়তো ম্যাজিস্ট্রেট আদালতে শুরু হবে এবং পরবর্তীতে সেটা হয়তো তার হবে জেলা ও দায়রা জজ বলতে কি নারী শিশু ট্রাইব্যুনালে আমরা হচ্ছে শিশু আদালত হিসেবে মানে এটাকে আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্ট অনুযায়ী হয়তো করতেছি, মানে যেটাকে বলে স্পেশাল যে আইন স্পেশাল আইন অনুযায়ী সেটা নারী শিশুতেই মানে বিচার হবে, কিন্তু সেটা হলো জেলা ও দায়রা জজের সমান মর্যাদা এরকম। জেলা আমি বলি এই আইনের ধারা 16 অনুযায়ী আপনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালই হচ্ছে আপনার শিশু আদালত আর কি, এটা গণ্য হবে শিশু আদালত, মানে শিশু আদালতে এটার বিচারিক কার্যক্রমগুলো শুরু হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে প্রত্যেক জেলায় বা মেট্রোপলিটন এলাকায় এক বা একাধিক এই ট্রাইব্যুনাল থাকতে পারে আর কি, মানে প্রত্যেকটা জেলাতে এরকম নারী শিশু এক বা একাধিক থাকতে পারে, মানে এটা হলো তার ওই জুরিডিকশন অনুযায়ী মানে থানা অনুযায়ী ওই অনুযায়ী প্রত্যেকটাতে ট্রাইব্যুনাল একটা থানা না জেলা অনুযায়ী। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো বললেন যে তার জামিনের ক্ষেত্রটা যেটা আলোচনা করলাম যে আপনি যেটা বললেন যে যেটাই থাকুক মানে যদি কোর্ট যদি মনে করে যে সে জামিন পাওয়ার যোগ্য, কিন্তু শিশুর ক্ষেত্রে ওটা আপনি বললেন যে স্পেশাল ভাবে আইনে আছে যে জামিন যোগ্য হোক অযোগ্য হোক সে জামিন পাওয়ার হকদার। ধারা 29-এ আছে এটা, ধারা 29 অনুযায়ী আছে শিশু আইনে যে জামানত সহ অথবা জামানত ছাড়া তাকে দিতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, জামিনের বিষয় যেহেতু আসছে মানে তাকে যে জামিন দিল মানে জামিনের তো একটা ক্ষেত্র আছে যে তার স্থানীয় জামিনদার একজন থাকবে, যেহেতু শিশু মানে তার বাবা হোক মা হোক বা নিকটস্থ আত্মীয়। এখন তার পক্ষে যে উপযুক্ত জামিনদারটা কে হতে পারে, মানে তার কি নিকটস্থ আত্মীয় নাকি বাইরের কেউ হতে পারে? নিকটস্থ আত্মীয়, তার মানে একদম কাছের যে মানে তাকে চেনে। জি। আচ্ছা, কোনো কারণে যদি সে জামিন ভঙ্গ করলো সেক্ষেত্রে কি এটা তার উপরেই কি এটা বর্তাবে নাকি যে জামিনদার হয়েছে? এরকম কিছু আমি আইনে দেখি নাই, মানে এখন ওইগুলো আইনে এরকম কিছু বলা নাই, কিন্তু আমি যতটুকু জানি যে জামিন ভঙ্গ করবে তার বিরুদ্ধে আবার ওয়ারেন্ট ইস্যু, এটাই তো হয় নরমালি, বাট এই আইনে আমি এটা দেখি নাই এখন পর্যন্ত। মানে এখন পর্যন্ত এটা আইনে পুরোপুরি ভাবে ধারাবাহিক ভাবে এখন এই করা হয় নাই। শিশুটি তো যে জামিনের যে পরবর্তী যে ক্ষেত্র, এখন জামিন নেওয়ার পরে তো আমার জানা মতে যতটুকু জানি যে মামলা তো শেষ হওয়ার কোনো কার্যক্রম নেই, কিন্তু এই শিশু আইনে এরকম কি কোনো নিয়ম আছে যে সে জামিন নিল
জামিনের পরে তাকে মামলা থেকে একদম খালাস দিয়ে দিল যেদিন জামিনের, এরকম কি কোনো আইনে আছে? হ্যাঁ, এটাও হতে পারে। মানে একেবারে তাকে মামলা শেষ করে, হ্যাঁ এটাই তো, মুক্তিও দিতে পারে, তাকে জামিনে মুক্তিও দিতে পারে। না জামিনের মুক্তির ক্ষেত্রে তো আলাদা। আপনি যেটা বললেন যে জামিনের পরে তো মানুষ, আমি যতটুকু জানি যে মামলাটা তার চলমান থাকে, মামলা তো আর শেষ হয় না, সেটা আমি জানতে চাচ্ছিলাম। মানে মামলাটা কি চলমান থাকবে? না চলমান, ওই তো এটা কোর্টের উপর আপনার ডিপেন্ড করবে। আপনার জামিনে মুক্তি, তাকে মুক্তি মানে কি, তাকে একদম তার পুরো মামলাটাই শেষ করে দিতে পারে, মানে এটা আদালত যদি মনে করে আর কি। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমি যতটুকু জানি যে মানে অন্যান্য মামলার ক্ষেত্রে কিন্তু সাক্ষী থাকে, ট্রায়াল থাকে, আর্গুমেন্ট থাকে। তারপর কিন্তু এটাতে কি মানে সাক্ষী কে হতে পারে? যে এই মামলা যে শিশুকে যে ধরেছে, মানে যে শিশুটাকে যে অ্যারেস্ট করেছে, মানে আপনি যেটা বলেন 18 বছরের নিচে তো সবই শিশু, এখন তাদেরকে যে তাকে যে গ্রেফতার করেছে, এবং এই মামলার সাক্ষীগুলো কে হতে পারে? যারা তাকে ইনফরমেশন দিবে, মানে যে আদালতে যারা ইনফরমেশন দিছে আর কি, থানায় গিয়ে বা আদালতে। মানে এটা মামলার যে বাদী হতে পারে বা আইও হতে পারে। যেটা আমি বললাম যে মামলা যখন জামিনে সে মুক্তি পায়, যেটা আপনি বললেন যে হয়তো আদালত তাকে একবারে জামিনেও তাকে খালাস দিতে পারে, অথবা মামলাটা চলমানও থাকতে পারে। এখন পরবর্তী বিষয় হলো, আমার কাছে জানার বিষয় হলো যে আপনার কাছে যে এই যে মামলাটাই যে যেটা মনে করেন যে আমরা তো ফার্স্টে বললেন যে থানায় এফআইআর মাধ্যমে মামলাটা দায়ের করতে হয়, এবং সাক্ষীর যে বিষয়টি যে আসলো যে যে আইও সেও সাক্ষী হতে পারে, এবং যারা ইনফরমেশন জানে তারা এর সাক্ষী হতে পারে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে যে মামলাগুলো কিন্তু আদালতেও হয়, এখন এটা কি, এই মামলা কি আদালতে কি দায়ের করা যাবে? মানে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই ধরনের মামলা তো আমরা থানায় করি সচরাচর, কিন্তু এটা কি আদালতে কি দায়ের করা যাবে কিনা? আদালতে আমি এখন পর্যন্ত দেখি নাই, সেকশনে আইনে দেখি নাই। মানে এখন পর্যন্ত এরকম কোনো মামলা আমি দেখি নাই, মানে মামলাটা ওইভাবে দায়ের করা এখনো হয়নি, এখনো দেখি নাই। আচ্ছা, আর পরবর্তী যে বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মামলা যে জামিনের পরে তো মামলাটা ট্রায়াল হিসাবে শুরু হয়, মানে ট্রায়াল ফেস করতে হয়, যে চার্জ হয় বা সাক্ষী হয়। এখন এই মামলার যে জামিনের পরে যখন মামলা ট্রায়ালে যাবে, তখন প্রথম যে ডেটটা পরে ওই তারিখে কি হিসাবে শুরু হয়, মানে আসামি কি হিসাবে প্রেরণ করা হয়? আসামিকে মানে যেই প্রথম ফার্স্ট, জি, মানে জামিনের পরবর্তী ক্ষেত্রটা, মানে এখানে কি সম্পর্কে আলোচনা করেছে? চার্জটা যেটা, মানে তাকে মানে চার্জ গঠনে যে হবে, মানে তাকে যে প্রশ্নগুলা মানে কি করা হতে পারে আদালত যদি চায়? আদালত যদি চায় সে অপরাধটি করছে কিনা বা তার বয়স কত, এইগুলাই মানে বিবেচনা করবে। হ্যাঁ, চার্জটা মানে আমলে নেওয়া যায় কিনা মামলাটা। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমি যতটুকু জানি যে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট, অনেক সময় অপরাধ করেও থাকে, অনেক সময় অপরাধ হয়তো তাকে ফাঁসানো হয়। কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যেদিন চার্জ হয় ওই ডেটে কিন্তু অনেকে ডিসচার্জ যেটাকে বলে, আমরা যেটা বলি কি যে ডিসচার্জ যেটাকে বলে, যে মামলা থেকে যে অব্যাহতির জন্য একটা মানে পিটিশনও দেয়, অনেকে দিয়ে থাকেন। এই ক্ষেত্রে কতটুকু কার্যকারিতা হয়? তাকে আদালত দেখবে, তাকে পরীক্ষা করবে, যদি মনে হয় যে মামলাটি আমলে নেওয়ার মতো না, তাহলে ডিসচার্জ করে দিতে পারে। নরমাল আপনি ওই সিআরপিসি প্রসিডিউর যতটুকু আছে ওটা ফলো করতে পারবেন যতটুকু পারা যায়। মানে এটাকে চার্জশিটের উপরে ভিত্তি করে হবে? মানে তার নামে তদন্ত রিপোর্টটা যেটা এসেছে ওটার উপর প্রতিবেদন আসবে, পুলিশ প্রতিবেদন তো আসবেই, মানে প্রতিবেদনের উপর ভিত্তি করে এটার কার্যক্রম শুরু হবে। আদালত বিবেচনা করবে, সবকিছু মিলে আপনাকে ডিসচার্জ করে দিতে পারে। মানে এটা হলো আদালতের উপরে নির্ভর করে। আর এটার বিচার যে কার্যক্রম আপনি সেটা বললেন যে হয়তো মানে নারী শিশু আদালতে এটা বিচার করবে, মানে শিশুর ক্ষেত্রেটাও, মানে ওখানে তো বলাই আছে যে নারী শিশু ট্রাইব্যুনাল। শিশু হচ্ছে আপনার অন্য যে কোনো অপরাধ করুক না কেন, সেটা বড় কোনো অপরাধ করলেও তার বিচার কিন্তু আপনার এই শিশু আদালতে হবে। মানে আমি ধরে নিব যে শিশুর যতগুলো অপরাধ আছে, যেমন এটা খুনও হতে পারে, ডাকাতিও হতে পারে, ইভেন কি মাদকেরও হতে পারে, এভরিথিং, মানে এভরিথিং গুলো ওই ট্রাইব্যুনালে বিচার হবে, ওই ট্রাইব্যুনাল গুলোতেই বিচার হবে। মানে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, মানে ওই যে তার বয়স অনুযায়ী এটা শিশু আদালতেই করবে বিচার। আচ্ছা, আমি আরেকটা ক্ষেত্র আপনার কাছে জানি এবার, মামলার প্রসিডিউর যেটা, যে আপনি যেটা বলেন যে যদি শিশু অপরাধ করে থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় একই একটা কাজ করলো, মনে করেন খুন হলো বা ডাকাতি হলো কিংবা মার্ডার হলো, কিংবা মার্ডার যে খুন সেটা তো একই, আর যেটা বলছিলাম যে মাদক যেটা, এখন একই মামলা আসামি হয় আপনার 4 জন, এর মধ্যে ধরেন 2 জনের বয়সী হলো 30 আপ, আর একজনের মনে করেন যে যেটা বলেন যে 18-র নিচে, সেক্ষেত্রটা কি হবে? না, এটা হচ্ছে আলাদা আলাদা কোর্টে মামলার চার্জশিট গঠন হবে। হ্যাঁ, যখন শিশু করবে, শিশু যখন চার্জ গঠন হবে, তখন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে
এর চার্জটা গঠন হবে। আর বয়স্ক যিনি ব্যক্তি ওনাকে মহানগর দায়রা জজ কোর্টে ওনার চার্জটা গঠন হবে। মানে মহানগরের মধ্যে হলে মহানগর, আর মহানগর বাইরে হলে সেটা। মানে এটার কার্যক্রমটা এরকম হতে পারে যে আমি যতটুকু আপনাকে বলতে চাচ্ছি যে আমি যতটুকু জানি যে শিশু যে অপরাধটা করেছে মানে তাদের তো একই সাথে মামলা রেজার এফআইআর দায়ের করা হয়েছে, যেমন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম আসামি হিসাবেই তো দায়ের করা হয়। কিন্তু মানে ওই শিশু যেটা তার বয়স যেহেতু কম ওই হিসাবে তার ওই যে আইডি কার্ড যেটা আপনি ফার্স্টে যে বললেন ওই অনুযায়ী তাকে হয়তো মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তাকে আলাদা ট্রাইব্যুনালে মানে যখন ট্রায়ালে যাবে তাকে আলাদা ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হবে মানে বিচারিক কাজ, আর বাকি যে দুইজন তাদেরটা হয়তো নরমাল যে কোর্টগুলাতে হয় ওগুলাতেই হবে। মানে অপরাধ একই, আর এটার তদন্ত রিপোর্টটা কিভাবে হবে? এটা কি একসাথেই করা হবে নাকি আলাদা? না, তদন্ত করবে, বাট তদন্ত যখন নথিভুক্ত করা হবে সেটা আলাদা করে, মানে ওটা আলাদা নথিভুক্ত হিসাবে আলাদা নথিতে লেখা লাগবে। জি, মানে কারণ আবার সাক্ষীটাও আলাদা আলাদা করে হবে, একই অধিবেশনে হবে বাট আলাদা আলাদা করে। মানে দুই আদালতে আলাদা, হ্যাঁ একই অধিবেশনে বাট অধিবেশনটা একই টাইম হবে বাট আলাদা আলাদা, মানে আলাদা আলাদা হিসাবে এটা ইয়া হবে, সাক্ষী হবে। জি, সাক্ষী হবে। মানে এটা হলো যারা ওই যে একজনের বয়স কম হওয়াতে। জি জি। তো এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিষয়টি হচ্ছে শিশু আইন। অনুষ্ঠানে আজকে আমার সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট মৌসুমী, ঢাকা জজ কোর্ট। আপনার কাছে আমি পরবর্তী যে বিষয়টি এখন জানতে চাচ্ছি যে মামলা ধরেন সাক্ষী হলো, এখন সাক্ষীতে তো অনেক সময় আমাদের পজিটিভ নেগেটিভ যে করা হয়, এখন যে সাক্ষীর যে স্টেজটা শুরু হলো, এখন সাক্ষীকে তো একটা আমি জানি যে আদালতে জেরা করতে হয়, এই জেরার বিষয়টা কে করতে পারে? এটা আসামি পক্ষের লয়ারই করে। মামলা দেখবে আগে, পুরো মামলাটা পড়বে, নথিপত্র পড়ে দেখবে যে কি হয়েছে না হয়েছে, তখন আসামি পক্ষের লয়ারই এটা করবে। মানে আসামি পক্ষের লয়ারই এটা মানে যে সাক্ষী আসবে পরবর্তীতে যারা যারা আসবে মানে ওই সবাইকে, মানে আসামি যাকে নিয়োগ দিয়ে থাকেন অ্যাডভোকেট তিনি এই জেরাগুলো সম্পূর্ণ করবেন। আচ্ছা, জেরার পরের যে মানে স্টেজ, তারপরে কি হবে? আর্গুমেন্ট। মানে আর্গুমেন্টটা কি এটা কি যুক্তিতর্ক? জি, যুক্তিতর্ক। দুই পক্ষের লয়ারই থাকবে, বাদী পক্ষে থাকবে, আসামি পক্ষে মানে আসামি পক্ষ থাকবে, দুই পক্ষে আর্গুমেন্ট করবে। অনেক ক্ষেত্রে সাক্ষীদেরকে কল করা হয় কিন্তু সাক্ষীরা ঠিকমতো আসে না বা অনেক বছর চলে যায়, সেক্ষেত্রে কি আসামি এটা থেকে কি খালাস পেতে পারে? আসামি একটা টাইম পিটিশন দিবে, একটা পিটিশন দিবে আর কি কোর্টে। পিটিশন দেওয়ার পরে যদি মনে করে কোর্ট যে এখন শেষ করে দিতে পারে, বা পরবর্তীতে এটা নেক্সট টাইম ধার্য করতে পারে। মানে নেক্সট টাইমে আবার পুনরায় তাদেরকে সমন দিতে পারে। জি জি, যে টু অ্যাটেন্ড বিফোর দ্য কোর্ট এন্ড সাবমিট দ্য মানে আর্গুমেন্ট বা যেটা সাক্ষী যেটা হোক। মানে তাদেরকে আবার কল করতে পারে যদি আদালত মনে করে যে এখন এটা তাদেরকে আবার ডেকে মানে আনা লাগবে, সাক্ষী যদি গুরুত্বপূর্ণ কিছু যদি জানার থাকে। জি, এটা হলো একবারে কিন্তু সবসময় সাক্ষী হয় না, অনেক কিছু থাকে, বুকটি সাক্ষী থাকে, তখন আবার তাকে কোর্টে আসতে বলা হইতে পারে যদি আদালত মনে করে। বুঝছি, মানে এটা হলো সাক্ষী যদি একবারে কখনোই না আসে, আপনি তো সেই ক্ষেত্রটা বললেন। এখন আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে সাক্ষীদেরকে কিন্তু আপনি জানেন যে সাক্ষী নেওয়ার পরে যদি মামলা যদি আরো সুনির্দিষ্ট কোনো জেরার প্রয়োজন হয় তখন কিন্তু রিকল করার কি এটা কোনোই আছে? এটা এখন যদি রিকলটা যদি করে এটা কি আদালত অ্যাকসেপ্ট করতে পারে? অবশ্যই অ্যাকসেপ্ট করবে। মানে যদি বিশেষ কোনো কারণ থাকে সেক্ষেত্রে হয়তো অ্যাকসেপ্ট করবে, চাইবে যে আবার মানে যদি সুনির্দিষ্ট যদি কোনো না পায় হয়তো আর একটু তথ্য জানার জন্য তাদেরকে আনা দরকার বা শোনা দরকার, আমলে নেওয়া দরকার, তখন আবার রিকল করে তাদেরকে আবার সাক্ষী নিতে পারে। আচ্ছা, এরপরে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে মানে সাক্ষীর পরে যে তখন আপনি আমার সাথে আলোচনায় বললেন যে জেরা, তারপরে আর্গুমেন্ট। এখন আর্গুমেন্টের পরবর্তী যে স্টেজ সেটা কি হতে পারে? কোর্ট বিবেচনা করে দেখবে যে আসলে সে অপরাধটি করছে কি করে নাই, সবকিছু বিবেচনা করে তাকে যদি পানিশমেন্টের বিধান থাকে যে পানিশমেন্ট হবে, মানে যেটাকে আমরা বলি রায়। জি জি, জাজমেন্ট, মানে এটাই শেষ স্টেজ। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে এই মামলার সাজার বিষয়টা এটা কতদিন হতে পারে? একটা শিশু যদি আপনার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, হোয়াটএভার যে কোনো অপরাধী করুক না কেন, আপনার সর্বোচ্চ শাস্তি হবে 10 বছর, সর্বোচ্চ শাস্তি।
মানে এটা কি শিশু আইনে বলা আছে? মানে এটা কি অপরাধ অনুযায়ী? ও তো মানে সর্বোচ্চ শাস্তি, হ্যাঁ অপরাধ অনুযায়ী তো অবশ্যই, কিন্তু আমি বলতেছি যদি সর্বোচ্চ অপরাধটুকু করে থাকে তার 10 বছরের বেশি সাজা দেওয়া যাবে না। মানে 10 বছরের বেশি তাকে সাজা দেওয়া যাবে না, মানে এটা আইনে উল্লেখ আছে। মানে এটা কি আপনি যেটা বললেন, আমি আসলে আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হই যে মানে এটা তো যে কোনো অপরাধের ক্ষেত্রেই তো মানে সর্বোচ্চ 10 বছর, এটাই তো আপনি বোঝাতে যাচ্ছেন। মানে যে কোনো অপরাধের নাম যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড করে সেই ক্ষেত্রে, মানে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে যেটা, আর যেমন নরমালি যে বিচারগুলো হয়ে থাকে যে মৃত্যুদণ্ড যেটা বলে না, আমি বলি যে মার্ডার করলে তো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এগুলো দেয়। এখন এই শিশুদের ক্ষেত্রে কি ওইটা কি প্রযোজ্য হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন? এখন পর্যন্ত কোনো নজির নাই, মানে ওই ক্ষেত্রে এখনো নজির হয়নি। মানে সেক্ষেত্রে যে আপনি যেটা বললেন যে শুধু সর্বোচ্চ যেটা সাজা দিতে পারে 10 বছর, মানে ওটা হলো যেটা নরমালি যাদের মৃত্যুদণ্ড সাজা হয় ওই ক্ষেত্রটা শিশুদের উপরে প্রয়োগ হয় 10 বছর। মানে ওটা হলো যে খুন, মার্ডার বা আরো যেগুলো আছে বড় বড় অপরাধ, ওই সব ক্ষেত্রে হয়তো তাদেরকে আপনি যেটা বলতেছেন যে সর্বনিম্ন 3 বছর, সর্বনিম্ন 3 বছর মার্ডারের ক্ষেত্রে, মানে মার্ডারের ক্ষেত্রে মানে তার অনুযায়ী সে কতটুকু তার দ্বারা ক্ষতি হয়েছে সবকিছু বিবেচনা করে, মানে সবকিছু বিবেচনার উপরে রায়টা প্রযোজ্য হয়। ঠিক আছে, এখন আরেকটা বিষয় আমি আপনার কাছে জানি যে এটা তো মামলা একদম শেষ পর্যায়ে, রায়ের পরে তো আরেকটা পদক্ষেপ থাকে যেটাকে আমরা বলি আপিল। জি জি, এখন আপিলের ক্ষেত্রটা একটু আমাকে বলেন। আপিল ধারা 41 এ বলা আছে শিশু আইনে, এটা সবসময় হাইকোর্ট ডিভিশনে আপিল করা লাগবে। হাইকোর্ট ডিভিশন আপিল করা লাগবে রায় প্রদানের তারিখ হতে 60 দিনের ভিতরে, মানে রায় যেদিন দিবে তার থেকে 60 দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আপিল করা লাগবে। রিভিশনও করা যাবে, আর আপিল রিভিশন করার পরে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করা লাগবে। না, রিভিশনটা কোন ক্ষেত্রে করতে হয়? মানে আমি তো যতটুকু জানি যে রায় হয়ে গেলে আপিল, মানে রিভিশনটা রিভিশন হচ্ছে ক্ষেত্রেই করতে পারে। মানে আপিলের যদি আপিল করতে না পারে, যদি দেখে যে আপনার এখানে আইনগত কোনো ভুল হচ্ছে, আইনগত কোনো অ্যাম্বিগুয়াস আছে এখানে, সেই ক্ষেত্রে রিভিশন করতে পারে। মানে দুইটাই করতে পারে। না, আমি আরেকটা ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানি যে রিভিশন তো আমি যতটুকু জানি মামলা যে কোন স্টেজে মনে করা যায়। যে কোন স্টেজ বলতে যে কোন স্টেজে করা যায়, ওটা ক্ষেত্র বিশেষে। ওটা আবার ক্ষেত্র বিশেষে। আপনি যে বলেন এখানে সেটা আমি বলতেছি না। তাহলে রিভিশনের কথা যেহেতু আসছে, আমি আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে রিভিশনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ওই যে মামলা যে চার্জ গঠন করা হয়, ওই যে যেটাকে বললাম যে আপনাকে ডিসচার্জের যে প্রথম যে কথাটা বললাম যে ডিসচার্জের যেই মানে একটা দরখাস্ত দেওয়া হয় যেটাকে বলে মামলা থেকে অব্যাহতি, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু চার্জ মানে ডিসচার্জ যেটা সেটা দেয় না, কিন্তু আমরা কিন্তু ওটার এগেইনস্টেও কিন্তু আমরা যে চার্জ গঠন করে ফেলে ওটার এগেইনস্টে কিন্তু আমরা দেখা যায় আসামিরা অনেক সময় কিন্তু রিভিশন করে থাকে। সেটা হয়তো করে থাকে তাদের উপরের কোর্টে, যেহেতু এটা আপনি বলেন নারী শিশু ট্রাইব্যুনাল যদি ক্ষেত্র হয় তার অলওয়েজ হাইকোর্ট ডিভিশনে করা লাগবে, কারণ যেহেতু তারা দায়রা জজের সমান মর্যাদা, এটার এগেইনস্টে তো অবশ্যই হাইকোর্টে করতে হবে। হাইকোর্ট ছাড়া তো আপনার কোর্ট নাই। এখন ওই ক্ষেত্রটা কি হাইকোর্ট কি ওটা করে অ্যাকসেপ্ট করে? অবশ্যই করে। মানে রিভিশনটা কি অ্যাকসেপ্ট করবে? জি, রিভিশন অ্যাকসেপ্ট করে। আর রিভিশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো তার মামলার চার্জটা হয়তো আবার পুনরায় নেওয়া হয় নিম্ন কোর্টে। জি জি, এটাই তো ক্ষেত্র বিশেষে, মানে এটা হলো ক্ষেত্র বিশেষে আপনি যেটা বলেন। ক্ষেত্র বিশেষ। আর আগে যেটা বললাম ওটা আপনার রেগুলার। মানে হাইকোর্ট যদি মনে করে রিভিশন অ্যাকসেপ্ট করতেও পারে আবার নাও করতে পারে। বুঝতে পারছি। আর আরেকটা কথা যে আপিলে তো মানে সাজা যেটা হয়ে গেল, আপিল তো চাইলে তো এটা আপনার করতে পারে, মানে ওটা বহালও রাখতে পারে। জি। আর আরেকটা কথা যে আপিল আমি করলাম, যেটা বললেন যে আপনি রায় হওয়ার 60 দিনের মধ্যে। জি। এখন আপিল করার ক্ষেত্রে যেটা জানতে চাচ্ছি যে মানে আপিল শুনানিটা কতদিনের মধ্যে হতে পারে হাইকোর্টে? আপিল শুনানিটা আপনার ওটা ডিপেন্ড করবে, ওটা হাইকোর্টে ডিপেন্ড করবে। মানে ফার্স্টে তো এটা অ্যাডমিশন যেটা হিয়ারিং সেটা আগে করতে হয়, তারপর অ্যাকসেপ্ট করতে হয়। আমি যতটুকু জানি হাইকোর্টে তো আপনি প্রথমে গিয়ে আর শুনানি হয় না, মানে এগুলার আবার যত যে ফার্স্ট টু লাস্ট, আমি যতটুকু জানি মামলার ফার্স্ট টু লাস্ট কি হয়েছে ওগুলা তো সব সার্টিফাই কপি দেই, তো সব কিছু জমা দেওয়া লাগবে। জজ কোর্টে যতগুলো অর্ডার হয়েছে ওখানে জমা দেওয়া, ওগুলো আবার সার্টিফাই কপিগুলো উঠিয়ে তারপরে তো এটা আপিলের জন্য দরখাস্ত দিতে হয়। আবার আপনার সাজাটা যেটা হলো ওটার উপরে তো ভিত্তি করে তো এটা শুরু করতে হয় হাইকোর্টের কার্যক্রম। তারপরে কি এটা কি মানে অনেক ওই 60 দিনের মধ্যেই নিষ্পত্তি করা লাগবে আপনার? না, 60 দিনের মধ্যে তো আমি আপিল করব। এখন হাইকোর্ট যদি কোনো কারণে আপনার বেঞ্চ না বসলো সেই ক্ষেত্রে তো আমি শুনানি তাড়াতাড়ি করতে পারবো না। 60 দিনের মধ্যেই আপনার করা লাগবে, এখানে তো বিধান আছে, আইনে বলা আছে। মানে 60 দিনের মধ্যে তো আমি জাস্ট জমা দিব, কিন্তু হাইকোর্ট কবে শুনবে সেটা তো আমি যতটুকু জানি আইনে তো একটা ওটা তো বিবেচনা আমাদের আইনে বলা আছে আপনার যে আপনি 60 দিনের মধ্যে আপিল দায়ের করবেন এবং পরবর্তী 60 দিনের মধ্যে নিষ্পত্তি করবেন।
মানে এরকম উল্লেখ আছে, মানে জি, এটা জি, হলো জি। আপিলের জি ক্ষেত্রে। ধারা 41 উল্লেখ আছে স্পষ্ট করে। ও আচ্ছা, আরেকটা বিষয় জানি যে আপিল তো মানে যেটা রায়ের একদম সর্বশেষ পদক্ষেপই তো আপিল। জি এখন হাইকোর্ট যদি আপিলে হয়তো তার সাজাটা কমাতেও পারে অথবা ওইটাই বহাল রাখতে পারে। জি এখন আমি হাইকোর্ট যদি সর্বশেষ যাই, ওখানে মানে আমার যে সাজাটা এটা বহাল রাখলো, মানে আমি আসামির ক্ষেত্রটা বলতেছি, বাদীর ক্ষেত্রে একটু পরে আসি, তখন এটার করণীয় কি হবে? মানে আমার যখন আপিলে দেখা গেল যে আমাকে ওইটাই বহাল রাখলো, তখন আমি কি করতে পারি? তখন আপনি অ্যাপিলেট ডিভিশনে এরকম কিছু বলা নাই অ্যাকচুয়ালি আইনে। মানে উপরে আমি তো যতটুকু জানি সর্বশেষ তো সুপ্রিম কোর্ট পর্যন্ত সে না অ্যাপিলেট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন। সুপ্রিম কোর্ট তো একটা কোর্ট, ওটা আমরা হাইকোর্ট ডিভিশন। তারপরে আপনার যদি হ্যাঁ হাইকোর্ট ডিভিশনে কোনো কিছু গ্রান্টেড না হলে তখন আমরা কি করি অ্যাপিলেট ডিভিশনে যাই। মানে এটা এগেইনস্টে আমরা তখন অ্যাপিলেট ডিভিশনে যাব, মানে ওইটা হলো আমাদের সর্বশেষ আশ্রয়স্থল। মানে ওখানে গেল তো আর আমাদের আর কিছু আর কোনো আপনি অপশন তো নাই, অপশন থাকবো না। কিন্তু আমি ওই যে বিশেষ ক্ষেত্রটা বলি যে কারো যদি মৃত্যুদণ্ড হয়, যদি হাইকোর্ট ওটা বহাল রাখে, তারপর উপরে যেটা কোর্ট যেটাকে বলে সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন যেটা আপনি বললেন, কিন্তু মৃত্যুদণ্ড যাদের দিয়ে দেয়, আমি সর্বশেষ আমি যতটুকু জানি রাষ্ট্রপতির কাছে একটা ক্ষমা প্রদর্শন করতে হয়। এখানে তো সাজার ক্ষেত্রটা, এখানে তো আর মৃত্যুদণ্ড না, কিন্তু এটা কি রাষ্ট্রপতি পর্যন্ত কোনো না এরকম কিছু নাই। মানে এটা রাষ্ট্রপতি দ্বারা কোনো কিছুই এটা হবে তো না। আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সেই পর্যায়ে, আর এখানে শিশুদের মানে শাস্তি তো আপনার সর্বোচ্চ 10 বছর। তো এখানে তো মানে ওই ক্ষেত্রে আমি আর ওটা অ্যাপ্লাই করতে পারবো না, ওই পর্যন্ত যেতে পারবো না। এটাই, এটা আমি বললাম যে আসামির ক্ষেত্রটা। এখন আবার অনেক ক্ষেত্রে যে বাদী, সে কিন্তু প্রমাণ করতে পারলো না যে সে আসলে আসামি, যে দোষী। কারণ এই মামলাগুলো তো বেশিরভাগ হয় আপনার পারিবারিক জের ধরে হয়, কিছু আবার কিছু সত্যিও হয়, কিন্তু তাদেরকে অনেক সময় যে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানিও করা হয়। এখন আমি আরেকটা যে বিষয় জানি যে আসামি যদি মামলায় খালাস পেল, আসামি খালাস পাওয়ার পরে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওই যে মানে থানায় মামলা করলে তো এটা তো আমি যতটুকু জানি যে মামলা পরবর্তী কারণে এটা রাষ্ট্রবাদী হয়ে যায়, কিন্তু অনেক সময় বাদী যেটা, তার তো একটা সাক্ষী লাগেই লাগে। এখন এটা কি চাইলে কি রাষ্ট্রও তো এটা আপিল করতে পারে? রাষ্ট্রপক্ষ মানে সে যদি না পায়, ওটাও কি এরকম একটা মেয়াদ আছে, যেমন ওরা যেমন 60 দিনের মধ্যে আপিল করতে পারবে, আর রাষ্ট্রপক্ষেরও কি সেম? টাইমটা সবার জন্য সেম, মানে টাইমটা সবার জন্য সেম। যদি রাষ্ট্রপক্ষ চায় ওই সেম ম্যাটারই একটা আপিল করতে পারবে, মানে সাজা বাড়ানোর জন্য বা সাজা তাকে দেওয়ার জন্য, মানে সে খালাস পেলে ওটার এগেইনস্টে হয়তো একটা সে ই করতে পারে। আর টাইম লিমিটেশন যদি টাইমটা আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি করতে না পারেন, সেই ক্ষেত্রে তো আদালত অবশ্যই নেক্সট টাইম 60 দিনের মধ্যে আবার টাইম দিবে। আপনি যেটা বললেন যে তামাদির যে একটা নিয়ম আছে, তামাদি আইনের, ওই আইন অনুযায়ী তো একটা মেয়াদ পায় তারা, মানে এটা হলো আপিলের ক্ষেত্রে। আবার আপনার এই যে প্রসিডিউরটা কত দিনের মধ্যে শেষ করতে হবে, এটারও প্রসিডিউর আছে 300 টোটাল। মানে ওই শিশু আদালতে উপস্থিত হওয়ার সময় থেকে প্রথম দিন থেকে 360 দিনের মধ্যে আপনার মামলা ক্লোজ করতে হবে। আর কোনো কারণে যদি না করতে পারে, পরবর্তী আপনার 60 দিন আরো বাড়াতে পারে। ওটা তো আদালতের উপর নির্ভর করে না, এটা আইনে বলা আছে। আইনে বলা আছে যে মানে যদি 360 দিনের মধ্যে মামলাটা যদি জেলা দায়রা জজ কোর্টে হয়, সেখানে 360 দিনের মধ্যে মামলাটা শেষ করতে হবে। আর ম্যাজিস্ট্রেট কোর্ট হলো তো আপনার, আমি যতটুকু জানি যে 180 দিন কিংবা 280 দিন। ওটা আলাদা, আপনার তো এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে এটা কোনো এখতিয়ার নাই। হ্যাঁ, আমি প্রথমেই বলছি যে আপনার শিশু অন্য যে কোনো অপরাধ করুক না কেন, তার বিচারে শিশু আদালতে হবে। আচ্ছা, ওই যে আপিলের বিষয়টাতে ছিলাম, যে আপনাকে যেটা বললাম যে রাষ্ট্রপক্ষ আপিল সেই মানে 60 দিনের মধ্যেই করতে পারবে। আচ্ছা, আমি কোনো কারণে মানে 60 দিন ওভার হয়ে গেল, যে কোনো কারণ হোক, সেক্ষেত্রে কি আমি পরবর্তীতে কি ওটা আপিলটাই করতে পারবো, অ্যাডমিট করতে পারবো? এটা টাইম নিয়ে আবার করা যাবে। মানে ওটা মানে আমার তো কারণ দর্শানো দেখানো লাগবে যে নকল পাইনি কিংবা ওই যে সার্টিফিকেট কপি, আপনার ক্লজ থাকা লাগবে যে কিসের জন্য পারেন নাই। ও মানে আমি জানি যে কিছু কিছু ক্ষেত্রে যে তামাদির যে বিষয়টা আসে, আপনি হয়তো জানেন যে একটা তামাদির একটা মেয়াদ আছে তামাদি আইনেরই, যে ওই নিয়মের মানে যেই মামলায় যে ইয়াটা বলা আছে ক্ষেত্রে ওই অনুযায়ী কিন্তু তাকে ডিলে দেখাবেন কিসের জন্য করতে পারেন নাই। ওটার জন্য আমাকে একটা কারণ দর্শানো দেখালে হয়তো সে অ্যাকসেপ্ট করতে পারে, আদালত যদি মনে করে। এগুলো আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। মানে এটা হলো বিতর্কত, যে আদালত যদি মনে করে তার কোনো প্রবলেম হয়েছে বা ওই ক্ষেত্রে হয়তো মকুব করতে পারে। এটাই তো আর যেটা আপনাকে বলছিলাম যে সর্বশেষ যে আশ্রয়স্থল, ওটা হলো আপনার অ্যাপিলেট ডিভিশনে। মানে এরপরে আমার আর করণীয় কিছু থাকবে না, মানে ওই যেটা বহাল আছে ওটা যদি রাখে, মানে ওটাই আমাকে এখন মেনে নিতে হবে, তখন তো আর কিছু করার থাকবে না।
এটাই হলো আমার সর্বশেষ আশ্রয়স্থল। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আইনগত মতামত দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এখানে। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো আইনজীবীকে নিয়ে। সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।